ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ভাই ও বোনেরা, সামন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার বইটির 16th পার্ট, অর্থাৎ আহ, এই যে আমরা এতদিন যে গ্রামার অ্যাডভান্স গ্রামার মডিউলের যে গ্রামারগুলো দেখলাম, তার প্রত্যেকটি ব্যবহার এখানে আমি নিয়ে আসার চেষ্টা করেছি। এবং ফ্রেজ, ক্লজ, অ্যাডজেক্টিভস, তারপরে অ্যাপোজিটিভস, এই বিভিন্ন ধরনের যে তথ্য দেওয়ার জন্য বা বাক্য সৌন্দর্যের জন্য বা সহজে বোঝানোর জন্য যেই ওয়েগুলো আমরা আহ, আলোচনা করেছি, সেগুলোই আসলে আজকে আমি আরেকটু রিভিউ করব বা মনে করে দিব আপনাদের। এখানে আমি নাম দিয়েছি ওয়েস অফ অ্যাডিং ক্লজেস অফ ফ্রেজেস ইন সেন্টেন্সেস। কোনো নাউন সম্পর্কে অ্যাজেক্টিভ, অ্যাপোজিটিভ, ফ্রেজ, ক্লজ ইত্যাদি দিয়ে তথ্য বা বাড়তি তথ্য দিতে পারি। যতিচিহ্ন ব্যবহার করে বা নানা ধরনের তথ্য সন্নিবেশ ঘটানো যায়, তাই বুঝে নিতে হবে সেই পদ্ধতিগুলো। এটা হচ্ছে আমার বইতে লেখা। তো এখন হচ্ছে ধরেন যে প্রত্যেকটা জিনিস যে আমরা জানি কোনো নাউন সম্পর্কে কতভাবে ওই নাউনটি সম্পর্কে তথ্য দেওয়া যায় স্ট্যান্ডার্ড লেখার ক্ষেত্রে, যদি এই জিনিস, এই যে বিষয়গুলো আজকের, এই বিষয়গুলো যদি আপনারা সব বোঝেন, যদি যেটা না বুঝবেন সাথে সাথে পেছনে ব্যাক করে আবার ওই রিলেটেড ভিডিওগুলো দেখবেন আশা করছি। তো আমি অনেক, মানে আমার এক্সপেকটেশন অনেক বেশি যে এই বিষয়গুলো আপনারা হয়তো এখন আপনাদের কাছে ক্লিয়ার হবে এবং খুব ব্যবহার করতে পারবেন। তো দেখি আমি প্রথমে আমি একটু আহ, এটা ব্ল্যাঙ্ক রেখেছি। প্রথম অংশ, বাক্যের প্রথম অংশ দিয়েছি, পরে একটা অংশ ব্ল্যাঙ্ক রেখেছি। এখানে ফ্রেজ দিয়ে বা ক্লজ দিয়ে বা পজিটিভ দিয়ে কতভাবে আমরা তথ্য দিতে পারি বা বাক্যটা সম্পূর্ণ করতে পারি, সেই বিষয়গুলো আসলে আজকে দেখব। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। এখন দ্য ম্যান হচ্ছে একটা নাউন, এই নাউন সম্পর্কে কতভাবে তথ্য দেওয়া যায় সেটাই আমরা আসলে এখানে মূল আলোচনা করব। তো আই নো দ্য ম্যান হু ইজ আ টিচার, এখানে কিন্তু হু ইজ আ টিচার আমরা দিতে পারতাম, কারণ এই হু দিয়ে কি রিলেটিভ প্রনাউন দিয়ে দ্য ম্যান সম্পর্কে কিন্তু তথ্য দিত। হু ইজ আ টিচার, এখানে আপনি হু ইজ এ টিচার, হু ইজ না দিলেও কিন্তু হতো। তো আমরা আই নো দ্য ম্যান আ টিচার, তাও কিন্তু বাক্য হতে পারতো। তারপরে দেখি যে এটা কিন্তু প্রথম অংশ কিন্তু ঠিক থাকবে প্রত্যেকটা ক্ষেত্রেই। প্রথম অংশ মানে আই নো দ্য ম্যান ঠিক থাকবে, তারপরে হচ্ছে আপনারা কিভাবে ব্যবহার করতে পারছেন। আই নো দ্য ম্যান উইথ ব্লু আইস, আই নো দ্য ম্যান, ওই ম্যানের অবস্থাটা কি উইথ ব্লু আইস, যে তার নীল চোখ ছিল তার। হ্যাঁ, তো এটা কিন্তু ওই ম্যান সম্পর্কে তথ্য দিচ্ছি। আই নো দ্য ম্যান অ্যাবাউট টু ক্রাই, মানে কোন, কে অ্যাবাউট টু ক্রাই, এই ম্যানটা কিন্তু অ্যাবাউট টু ক্রাই। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, অ্যাবাউট টু ক্রাই, যে লোকটি মানে কাঁদো কাঁদো অবস্থায় আছে। আই নো দ্য ম্যান ইন নিড অফ মানি, দেখেন এখানে কিন্তু একটা ফ্রেজ দিয়ে কিন্তু আপনারা করতে পারছেন। আই নো দ্য ম্যান ইন নিড অফ মানি, কোন লোকটি কে ইন নিড অফ মানি, দ্য ম্যান কিন্তু। এভাবে বুঝে করার চেষ্টা করবেন। তারপরে আই নো দ্য ম্যান হু ওয়ার্স বিয়ার্ড, এভাবে আপনি ক্লজ দিয়ে করতে পারছেন। তারপর দেখি আই নো দ্য ম্যান হু ওয়ার্স বিয়ার্ড, আমি লোকটিকে চিনি, হু ওয়ার্স বিয়ার্ড, যার, যে দাড়ি পড়েছে, বা বিয়ার্ডের ক্ষেত্রে আসলে ওয়ার ব্যবহার করতে হয়, যার দাড়ি আছে এরকম অর্থ। আই নো দ্য ম্যান ওয়ারিং বিয়ার্ড, এখানে কিন্তু আপনি একটা সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে এই লোকটি সম্পর্কে তথ্য দিতে পারলেন। আই ডোন্ট নো দ্য ম্যান, ম্যানটার অবস্থাটা কি, ওয়ারিং বিয়ার্ড, এই দাড়িওয়ালা লোকটি। আই নো দ্য ম্যান হু ইজ স্পিকিং অন দ্য স্টেজ, আই নো দ্য ম্যান স্পিকিং অন দ্য স্টেজ, আমরা জানি যে এই রিলেটিভ প্রোনাউন এই অংশটা তুলে দিয়েও আমরা কিন্তু সরাসরি এই প্রেজেন্ট পার্টিসিপল দিয়েও করতে পারি। আই নো দ্য ম্যান, ম্যানটার অবস্থা কি, স্পিকিং অন দ্য স্টেজ, লোকটা হচ্ছে স্টেজে কথা বলছে। এগুলো কিন্তু সব কিছুই আলোচনা করা হয়েছে, জাস্ট মনে করায় দেওয়ার জন্য আবার আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। আমি মনে করছি যে এটা আবার একটু রিভিউ করা দরকার ইন ব্রিফ, যাতে আবার একটু ঝালাই করা হয় ব্যাপারগুলো। আই নো দ্য ম্যান হু ইজ বার্ডেন্ড উইথ ডিউটিস, দেখেন এখানে কিন্তু পার্টিসিপল অ্যাডজেক্টিভ, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে কীভাবে অ্যাডজেক্টিভ করা হয়, এখানে কিন্তু আমরা রিলেটিভ প্রনাউন তুলে দিচ্ছি, হু ইজ তুলে দিয়ে আই নো দ্য ম্যান বার্ডেন্ড উইথ ডিউটিস, আই নো দ্য ম্যান বার্ডেন্ড উইথ ডিউটিস বলতে পারছি, অথবা হু ইজ বার্ডেন্ড উইথ ডিউটিস সেটাও বলতে পারছি। আই নো দ্য ম্যান হু ইজ বিং হার্শলি রিভিউড, মানে যাকে গালবন্ধ করা হচ্ছে। আই নো দ্য ম্যান বিং হার্শলি রিভিউড, সরাসরি এখানে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল এই দুটো দিয়ে কিন্তু আমরা এটা অর্থটা করতে পারছি। আই নো দ্য ম্যান হু হ্যাজ বিন ইন্টারনালি ডিসপ্লেসড, আই নো দ্য ম্যান হু হ্যাজ বিন ইন্টারনালি ডিসপ্লেসড, আই নো দ্য ম্যান সরাসরি যদি বলেন ইন্টারনালি ডিসপ্লেসড, আই নো দ্য ম্যান কোন লোকটি ইন্টারনালি ডিসপ্লেসড, তাও হবে। আই নো দ্য ম্যান হু হ্যাজ বিন লিভিং ইন অ্যাব্রড সিন্স 2000, আই
নো দ্য ম্যান লিভিং ইন অ্যাব্রড সিন্স 2000, সেটাও হবে সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। এখানে আপনি যদি এই টোটালটা যদি রাখেন, রিলেটিভ প্রনাউনটা রাখেন এই ভার্ব অংশ সহ, সেটাও হবে। এটা একটু বাক্যটা বড় হয়ে যায় এবং সুন্দর শোনায় না ব্যাপারটা, এবং একটু বেসিক লেভেলের ইংলিশে সেক্ষেত্রে হু হ্যাজ বিন এভাবে ব্যবহার করে। অ্যাডভান্স লেভেলে কিন্তু আই নো দ্য ম্যান লিভিং ইন অ্যাব্রড সিন্স এভাবে লিখতে হবে সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। আই নো দ্য ম্যান হোস কার ইজ কস্টলি, যার গাড়ি হচ্ছে খুব ব্যয়বহুল, এভাবে আপনারা দিতে পারবেন। আই নো দ্য ম্যান হোস ইয়ঙ্গার ব্রাদার ইজ মাই ফ্রেন্ড, মানে যার ছোট ভাই আমার বন্ধু। আই নো দ্য ম্যান নো দ্য ম্যান, কোন ম্যানটি? অ্যাবাউট হোম ইউ টোল্ড মি, যার সম্পর্কে তুমি আমাকে বলেছ। আই নো দ্য ম্যান হোম ইউ টোল্ড মি অ্যাবাউট, সেটাও বলতে পারেন। আই নো দ্য ম্যান ইউ টোল্ড মি অ্যাবাউট, সেটাও বলতে পারেন। আই নো দ্য ম্যান হু ইজ টু বি সিলেক্টেড, যিনি নির্বাচিত হবেন। আই নো দ্য ম্যান টু বি সিলেক্টেড, সেটাও হতে পারে। এখন দেখি কোনো বস্তুবাচক কোনো একটা বিষয় বা কোনো একটা শব্দের ক্ষেত্রে এই আমাদের যে বাড়তি তথ্য কিভাবে দিতে পারি আমরা। দ্য ফিল্ম ড্যাশ পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটিস, দেখেন এখানে দ্য ফিল্ম ড্যাশ পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটিস। এখন দ্য ফিল্ম সম্পর্কে কতভাবে আমরা তথ্য দিতে পারি। দ্য ফিল্ম হোয়াট ইজ আ টুল ফর এন্টারটেনমেন্ট পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটি, তাও কিন্তু হবে। মানে যে ফিল্ম আসলে এই একটা বিনোদনের একটা মাধ্যম, সেটা কি করেছে? পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটি, যেটা সামাজিক বাস্তবতাকে তুলে ধরছে। দেখেন এখানে কিন্তু দ্য ফিল্ম হচ্ছে, আমি কিন্তু যখন ম্যান ব্যবহার করলাম তখন কিন্তু বলতাম হো ইজ আ টিচার। এখানে কিন্তু দ্য ফিল্ম, এখানে হো ব্যবহার করছি না, এখানে হোয়াট ব্যবহার করছি, কিন্তু বাকিটা কিন্তু সেম। দ্য ফিল্ম হোয়াট ইজ এ টুল ফর এন্টারটেনমেন্ট, দ্য ফিল্ম আর টুল ফর এন্টারটেনমেন্ট, এই ফিল্ম সম্পর্কে তথ্য দিলেন, আর টুল ফর এন্টারটেনমেন্ট, সেটাও কিন্তু সম্ভব। দ্য ফিল্ম অন পলিটিক্স, এইটা রাজনীতি সম্পর্কে যে ফিল্মটি। পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটি, যেটা সমাজ বাস্তবতার চিত্র তুলে ধরে। দ্য ফিল্ম উইথ টু সাইড ক্যারেক্টার্স পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটিস, সেটা হতে পারতো কিন্তু উইথ টু সাইড ক্যারেক্টার্স, এখানে একটা ফ্রেজ দিয়ে আমরা করতে পারলাম। দ্য ফিল্ম দ্যাট এন্টারটেইনড আস অল পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটি, যে ফিল্মটি আমাদের বিনোদিত করেছিল সেটি হচ্ছে সোশ্যাল রিয়েলিটিকে পোর্ট্রেট করছে বা তুলে ধরছে। এভাবে দ্য ফিল্ম, এখানে এন্টারটেইনড না বলে সরাসরি দ্য ফিল্ম এন্টারটেইনিং আস অল পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটি, সেটাও কিন্তু সম্ভব। দ্য ফিল্ম দ্যাট এন্টারটেইনড আস অল, সেটাও সম্ভব। আর এন্টারটেইনিং আস অল, সেটাও সম্ভব। দ্য ফিল্ম হোয়াট ওয়াজ পেইং ন্যাশন ওয়াইড অ্যাটেনশন পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটি, সম্ভব। দ্য ফিল্ম পেইং ন্যাশন ওয়াইড অ্যাটেনশন, সেটাও সম্ভব, কারণ ফিল্মের সম্পর্কে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে তথ্য দিতে পারছি। দ্য ফিল্ম হোয়াট ওয়াজ রিলিজড অন মানডে, এখানে আপনি রিলেটিভ প্রণোদ দিতে পারলেন, হোয়াট ওয়াজ তুলে দিয়ে দিতে পারবেন। দ্য ফিল্ম রিলিজড অন মানডে পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটিস, সেটাও সম্ভব। দ্য ফিল্ম হোয়াট ওয়াজ বিং ক্রিটিসাইজড বাই ম্যানি, দ্য ফিল্ম হোয়াট ওয়াজ বিং ক্রিটিসাইজড বাই ম্যানি, দ্য ফিল্ম বিং ক্রিটিসাইজড বাই ম্যানি পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটিস, সম্ভব। দ্য ফিল্ম হোয়াট হ্যাড বিন নমিনেটেড ফর অস্কার পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটি, দ্য ফিল্ম সরাসরি বারবার পাস পার্টিসিপল দিয়ে তথ্য দিতে পারছেন। দ্য ফিল্ম নমিনেটেড ফর অস্কার পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটিস। তারপর দেখি দ্যাট দ্য ফিল্ম দ্যাট হ্যাড বিন বিং ক্রিটিসাইজড ফর 3 months পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটি, সম্ভব। দ্য ফিল্ম বিং ক্রিটিসাইজড ফর 3 months, সেটাও সম্ভব। এখানে আপনি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তুলে দিয়ে সরাসরি এখানে আপনি বিং ক্রিটিসাইজড একটা ফ্রেজ দিয়েও দিতে পারলেন, এখানে একটা ক্লজ দিলেন, এখানে একটা ফ্রেজ দিয়ে ওটা দেওয়া সম্ভব। দ্য ফিল্ম হোয়াট ওয়াজ মেড কোয়েশ্চেনিং প্যাট্রিয়ার্কাল প্র্যাকটিসেস প্রিভেলিং অ্যারাউন্ড আস, এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল পাশাপাশি ব্যবহার করেছি। এই নিয়মগুলো আমি দেখিয়েছি আগে। আশা করছি যে এই ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হয়েছে। ব্যাপারটা একটু জটিল, তারপরও আমার বিশ্বাস যে হয়তো একটা চেঞ্জ আপনাদের মধ্যে এসেছে, বা অন্তত বোঝার মতো একটা অ্যাবিলিটি এসেছে। এটা খুবই অ্যাডভান্স লেভেলের ইউজ এই ব্যবহারগুলো। দ্য ফিল্ম, এখানে আপনি সরাসরি হোয়াট ওয়াজ দরকার নেই, দ্য ফিল্ম মেড, কীভাবে মেড হয়েছে? কোয়েশ্চেনিং প্যাট্রিয়ার্কাল প্র্যাকটিসেস প্রিভেলিং অ্যারাউন্ড আস, দেখেন প্র্যাকটিক্যাল প্র্যাকটিসেসকে আবার আপনি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে তথ্য দিচ্ছেন। প্রিভেলিং অ্যারাউন্ড আস, প্র্যাকটিসগুলোর আবার আমাদের যে চারপাশে ঘটে যাচ্ছে বিরাজমান, সেগুলোই আসলে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে তথ্য দিতে পারলাম। তারপর দেখি দ্য ফিল্ম দ্যাট রিকমেন্ডেড ইউ টু ওয়াচ, দ্য ফিল্ম দ্যাট আই রিকমেন্ডেড ইউ টু ওয়াচ, যে ফিল্মটি আমি তোমাকে দেখার সুপারিশ করেছিলাম পোর্ট্রেট সোশ্যাল রিয়েলিটি আগের নিয়ম অনুযায়ী। দ্য ফিল্ম আই রিকমেন্ড ইউ টু ওয়াচ, এখানে আপনি দ্যাট তুলে দিয়েও করতে পারেন। তারপরে দেখি
The film uh, that many people thought they should have watched, সেটাও দিতে পারলেন। The film in what I have best interest, এভাবে দিতে পারবেন। The film what I have best interest in, সেভাবে দিতে পারেন। The film I have best interest in, সরাসরি আপনি হোয়াট তুলে দিয়েও তুলে দিয়েও করতে পারেন। The film I have best interest in, এই নিয়মগুলো আরেকবার একটু দেখে নিতে পারেন, খুব মজার নিয়ম। এগুলো যদি জানা থাকে সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি অনর্গল কথা বলতে পারবেন বা লিখতে পারবেন। দ্য ফিল্ম হোয়াট ওয়াজ টু বি রিলিজড সোন, যেটি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে যাচ্ছে, পোর্টের সোশ্যাল রিয়েলিটি বাকি অংশ যেটা আছে সেটা হবে। দ্য ফিল্ম টু বি রিলিজড সোন, সেটাও কিন্তু হতে পারে। তারপর দেখি আরও কিছু বিষয় যেগুলোতে আসলে নাউন সম্পর্কে তথ্য জুড়ে দেওয়ার জন্য খুব বেশি ব্যবহার করা যায়। প্যারাথেটিক্যাল ফ্রেজেস বলা হয়, পাশাপাশি কিছু জুড়ে দেওয়ার জন্য। হার ফ্রেন্ড, তার বন্ধু। আই হেজিটেট টু সে, এখানে কিন্তু এখন প্যারাথেটিক্যাল ফ্রেজেস হচ্ছে পাশাপাশি কিছু জুড়ে দেওয়ার জন্য। যেমন যদি বলি হার ফ্রেন্ড, তার বন্ধু, আই হেজিটেট টু সে, এখানে আমি আমার অবস্থাটা আর একটু তথ্য একটা দিয়ে দিলাম, একটা ক্লজ দিয়ে। হার ফ্রেন্ড হ্যাজ বিটেড উইথ হার, সেটা কিন্তু বাক্য হয়ে যেত, কিন্তু আমি বললাম কি আই হেজিটেড টু সে, মানে যেটা আপনি সংকোচ বোধ করছিলেন এটা বলার জন্য। তো এটা আপনি কি প্যারাথেটিক্যাল পাশাপাশি কিছু জুড়ে দিলেন, আর হার ফ্রেন্ড সম্পর্কে আরেক কিছু তথ্য দিয়ে দিলেন। তারপর দেখি ফ্রি মডিফায়ার কোনগুলো। আই স্টুড আপ, আমি উঠে দাঁড়ালাম। অ্যান্ড ব্রাশিং অফ মাই প্যান্ট, এখানে দেখেন আপনি কিন্তু একটা জিরান দিয়ে দিচ্ছেন। আই স্টুড আপ অ্যান্ড ব্রাশিং অফ মাই প্যান্ট, এটা আপনি ফ্রিলি ব্যবহার করতে পারলেন। কন্টিনিউড অ্যালং মাই ওয়ে। তারপর দেখি রিজামটিভ মডিফায়ার কোনগুলো, নতুন মাত্রায় আগের অংশটুকু নির্দেশ করার জন্য যেগুলো ব্যবহার করা হয়, মানে সেগুলো আসলে রিজামটিভ মডিফায়ার। তো দেখি হি ওয়াজ এক্সস্টেড, সে খুব ক্লান্ত, সে ছিল খুব ক্লান্ত, এবার দিতে পারতেন। এখানে আবার এই এক্সস্টেডটাকে আরেকটু আপনি নতুন মাত্রা দিয়ে আবার ব্যাখ্যা করতে পারছেন। হি ওয়াজ এক্সস্টেড, মোর এক্সস্টেড দ্যান হি হ্যাড এভার বিন বিফোর, যে যতটা ক্লান্ত সে আগে কখনো হয়নি। তা কি হি ওয়াজ এক্সস্টেড, মোর এক্সস্টেড দ্যান হি হ্যাড এভার বিন হিয়ার বিফোর, এভাবে কিন্তু দিতে পারলেন। এগুলো খুব স্ট্যান্ডার্ড ইংলিশ। তারপরে দেখি সেমিকোলন দিয়ে কীভাবে হয়। আই হার্ড আ স্ক্রিম, মানে একটা স্ক্রিম আপনি শুনলেন, যেটাকে সেমিকোলন দিয়ে কীভাবে বললেন, আ লিটল গার্ল হ্যাড ফলেন ইনটু আ ড্রেন। এখানে কিন্তু এটা আপনি আবার বলে দিতে পারলেন যে কেন আসলে স্ক্রিমটা শুনলেন। আ লিটল গার্ল হ্যাড ফলেন ইনটু আ ড্রেন, এটাও কিন্তু আপনি বলে দিতে পারলেন, মানে তথ্য দিতে পারলেন। আই কলড আউট ফর হেল্প, আমি সাহায্যের জন্য চিৎকার করলাম। এখন এটা এর পরিণতি কীটা হলো, মানে আপনি কি দেখলেন পরে, দেয়ার ওয়াজ নো ওয়ান টু রেসপন্ড, কেউ ছিল না আমাকে রেসপন্ড করার মতো। কমাদে আরও কিছু বাক্য রয়েছে। দ্য ডক্টর মোহাম্মদ ইউনুস, আর নোবেল লরেট, ফাউন্ডেড দ্য গ্রামীণ ব্যাংক, দিতে পারলেন। এই নোবেল লরেট এটা আমরা আলোচনা না করি, কারণ এটা নিয়ে বিস্তৃত চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হয়েছে। তো এইগুলো আসলে আমি ভিডিওতে দেখাই যে আসলে এই বাক্যগুলো যদি আপনারা নিজেরা তৈরি করেন, প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে ভালো একটা চেঞ্জ আসবে বলে আমি বিশ্বাস করি। তারপরে দেখি যে আমি একটু স্লো যাচ্ছি, যাতে পজ দিয়ে আপনারা এই সেন্টেন্সগুলো একটু নিজেদের মতো প্র্যাকটিস করতে পারেন। আমি যেটা বারবার বলেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটি শব্দ নিয়ে কিন্তু আপনাদের নিজেদের মতো করে বাক্য কিন্তু তৈরি করতে হবে। তাছাড়া কিন্তু এই যে চেষ্টা, এই যে এতদিন যে ভিডিওগুলো দেখছেন, সেগুলো কিন্তু কোনো কাজে আসবে না বা ভুলে যাবেন। সো নিজেদের মতো নিজেদের পার্সপেক্টিভ থেকে বাক্য গঠন করতে না পারলে সেটা আসলে তেমন ফল দেবে না। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও বা আমাদের যে পরবর্তী প্রচেষ্টা, সেগুলোতে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।